সালটা ছিল 1910 থেকে 1915 এর মাঝামাঝি একটা সময়। গ্রামের একজন চৌকিদার সর্দার ছিলেন, যিনি সদ্য চাকরি ছেড়ে দিয়েছেন বয়সের ভারে। এরপর উনি অন্য কিছু করার সিদ্ধান্ত নেন। একদিন সন্ধ্যায় ঈশার নামাজ আদায় করার জন্য অজু করতে বের হন ঘর থেকে। প্রথমে যান ওয়াশরুমে, এরপর যান টিউবওয়েলের দিকে। যাওয়ার কিছু সময় পর উনি গায়েব হয়ে যান। বেশ অনেক সময় পর ঘরের অন্য সদস্যরা বাইরে বের হয় ওনাকে ডাকতে, কিন্তু দেখে বাইরে উনি কোথাও নেই। তারা পাড়া প্রতিবেশী সবাইকে ডাকাডাকি শুরু করে এবং বলে যে চৌকিদার সাহেব বাইরে বের হয়েছিলেন ঈশা নামাজের জন্য উজু করতে, কিন্তু এত রাত হলেও ঘরে ফেরেননি এবং টিউবওয়েলের আশপাশে পুকুর পাড়ে কোথাও নেই, এমনকি ওয়াশরুমেও নেই। বলে রাখি, ওয়াশরুম এবং টিউবওয়েল দুটোই ঘর থেকে একটু দূরে। গ্রাম অঞ্চলে এটা একটা সাধারণ দৃশ্য। ওই রাতে গ্রামের পুরুষ সদস্য 4টি দলে বিভক্ত হয়ে যায়। একদল পুকুর পার হয়ে কুসুমতলির বিলের দিকে যায়, আরেক দল পূবের বিল হয়ে জলুমুল্লা জমিদার ভিটার দিকে। বর্তমানে এই এরিয়াটি সম্পূর্ণ ভারত সীমান্তের মধ্যে। আরেক দল রায়পুর জীবননগরের দফাদার পাড়া জেলে পাড়ার দিকে এবং আরেকটি দল যায় মণিপুর ইছাবিলের দিকে। বর্তমানে এই এরিয়াটি 3 ভাগের 2 ভাগে বাংলাদেশ এবং অবশিষ্ট অংশ ভারতে খুঁজতে শুরু করে। কিন্তু বলে রাখা ভালো যে ওই সময় সীমান্ত বলে কিছুই ছিল না, আর গ্রামের মহিলারা প্রতিটা পাড়ায় পাড়ায় খুঁজতে শুরু করে। রাত পার হয়ে সকাল হয়, কিন্তু চৌকিদার সাহেবের কোনো খোঁজ পাওয়া যায় না। বাসার সদস্যরা চিন্তিত এবং গ্রামের লোকজন চিন্তিত এবং বিস্মিত। এভাবে 2 দিন কেটে যায়। গ্রামের মানুষগুলো নিজেদের স্থান থেকে খুঁজতে থাকে এবং ওই সময় পুলিশ বলতে ব্রিটিশ একটি ফোর্স ছিল, তাদেরও খবর দেওয়া হয় এবং তারা সব শুনে খুঁজতে শুরু করে এবং গ্রাম পুলিশও খোঁজ চালায়। 3 দিনের মাথায় গ্রামের কদমতলি বেলের শেষ সীমান্তে তালবাগানের মজিদ সরকারের বাঁশ বাগানের এরিয়ার এক ডোবার পাশে এই চৌকিদার সাহেবের লাশ দেখতে পায় বেশ কয়েকজন জেলে এবং কৃষক। তারা দেখতে পেয়ে চৌকিদার পল্লীতে খবর দেয় এবং চৌকিদার পল্লীর প্রধান ওই চৌকিদার সাহেবের বাসার সদস্যদের এবং গ্রামের কয়েকজন মোড়ল মাতাব্বদের সাথে নিয়ে যান ওই বাঁশঝাড়ের কাছের ডোবার এরিয়াতে। লাশটি দেখে মনে হচ্ছে যে চৌকিদার সাহেব স্বাভাবিকভাবেই মারা গেছে। প্যারানর্মাল বা জিনজনিত কোনো কারণ নেই, কিন্তু সবার মনের প্রশ্ন, চৌকিদার সাহেব এভাবে কেন এবং কিভাবে মারা গেলেন? যাই হোক, গ্রামের লোকজন, গ্রাম পুলিশ সবার সহযোগিতায় লাশটি বাড়িতে আনা হয় এবং গ্রামের শোকের ছায়া এবং ভয় নেমে আসে ওই সময়ে। কোনো একটা অজানা ভয়ের কারণ। ওই দিন বাদ আসর চৌকিদার সাহেবের জানাজা ঠিক করা হয় এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার টুইস্ট মোড় এখান থেকেই। জানাজা শেষে দাফনের সময় ঘটে আর একটা ঘটনা। যারা কবরে নেমে ওই চৌকিদার সাহেবের দাফনের কাজে নিয়োজিত ছিলেন, ওনাদের মধ্যে একজনের লুঙ্গি গাঁটিতে রাখা কিছু টাকা পড়ে যায় ওই কবরের মধ্যে। কিন্তু প্রথমে খেয়াল না করার কারণে কবরে কাজ সম্পূর্ণ করে যখন হাত মুখ ধুয়ে লুঙ্গি ঠিক করতে যান, তখন খেয়াল করেন টাকাটার বিষয়টা উনি চিৎকার করে বললে সবাই তো ওনাকে বকাঝকা করে, আর কবর খুঁড়ে টাকা বের করার বিষয় বললে লোকজন চড়াও হয়ে ওঠে। তখন ইমাম সাহেব বলেন যে উনি কিছু দোয়া পড়ছেন, শেষ হলেই দ্রুত খুঁড়ে টাকা উঠিয়ে আবার কবরটা ঠিক করতে। যেই কথা সেই কাজ। আর বলে রাখা ভালো যে ওই সময় গ্রাম পরিসরে হুজুর, মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের অন্যরকম সম্মান ছিল, আর গ্রামের মানুষ তাদের কথা মেনে চলতে সবসময়। বিষয় যেটা হয় সেটা হলো কবর খুঁড়ে টাকা খুঁজতে গিয়ে কাফনের কাপড়ে বেশ টান লাগে, আর এভাবে যখন মাথার দিকটায় খুলে যায় তখন সবাই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। দৃশ্যটি ছিল এমন যে চৌকিদার সাহেবের মোটা এবং খোলা আর জিহ্বা বের হয়ে গেছে, আর টাকাগুলো একসাথে করে কপালে পেরেক দিয়ে আটকে রাখা। দৃশ্যটা দেখে সবাই খুব ভয় পায় এবং আঁতকে ওঠে। মসজিদের ইমাম সাহেব দ্রুত আজান দিতে বললেন মুয়াজ্জিন সাহেবকে এবং নিজে কবর দ্রুত ঠিক করে নিয়ে মসজিদের দিকে চলে গেলেন। আর কবর খোঁড়া উক্ত ব্যক্তিকে কয়েকজন ধরাধরি করে মসজিদে নিয়ে গেলেন। ঘটনা সূত্রে জানা যায় ওই চৌকিদার সাহেবের নাম ছিল রহমত মাতাব্বর এবং ওনার জন্মস্থান বর্তমান ভারতের বিহারের কোনো একটি গ্রামে। উনি চাকরি জীবনে গ্রাম পুলিশ, পরবর্তীতে পদোন্নতিতে গ্রাম পুলিশের প্রধানকালীন গ্রামের মানুষের উপর অত্যাচার, নিপীড়ন, মামলা মোকদ্দমার মাত্রা বাড়িয়ে দিতেন এবং বিনা কারণে হয়রানি করে পয়সা নিতেন। গ্রামের কারো হাঁস মুরগি, গরু ছাগলের দিকে নজর গেলে আর রেহাই ছিল না।
উনি চাওয়া মাত্রই ভয় দিতে বাধ্য হতো গ্রামবাসী। আর ঘুষের মাত্রা ছিল অসীম। উনি চাকরি জীবনে ঘুষের টাকা জমিয়ে শেষ জীবনে সুদের ব্যবসায় জড়িয়ে পড়েন। ঘটনাটি আমার কাজিন তিশার সাথে ঘটেছে, এখনও ঘটেই চলছে। শুরুতেই আমার দাদু বাড়ি বর্ণনা দেই। আমার দাদুর বাড়িটা বেশ বড়। আমার সকল চাচাদের আলাদা আলাদা বাড়ির মাঝে অনেক বড় উঠান, বাড়ির পেছনে পুকুর, আরেক পাশে জঙ্গল। ঘটনার সূত্রপাত হয় আমার ছোট কাকু যখন নতুন বাড়ি করে, তারপর থেকেই বাড়িটির বারান্দা থেকে জঙ্গল পরিষ্কার দেখা যায়। বাড়ি করার পরে প্রায়ই মাঝরাতে টিনের চালের ঢিল মারার শব্দ ছিল ডাল ভাতের মতো। যেহেতু আগে থেকে কম বেশি ভূতুরে ঘটনা আমার দাদু বাড়ির সবাই ফেস করেছে, তাই সামান্য ঢেলের শব্দ বাড়ির তেমন কেউ পাত্তা দিত না। বিপত্তি বাদে তখন যখন আমার কাজিন অসুস্থ হতে শুরু করে। সে প্রায় চিৎকার করে কান্না করে উঠত এবং তারপর অজ্ঞান হয়ে যেত। জ্ঞান ফেরার পরে তাকে কিছু জিজ্ঞাসা করা হলে সে কিছুই বলতে পারতো না। বাড়ির সবাই ভেবেছিল কোনো অসুস্থতার কারণে হয়তো এমন করছে, তাই তাকে অনেক ডাক্তার দেখানো হয় এবং বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো লাভ হয় না। তার কোনো অসুস্থতাও ধরা পড়ে না। এরপর গ্রামের ওই এক মুরব্বীর পরামর্শে তাকে একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর হুজুর জানান যে তিশা যে রুমে থাকে সেই রুমের জানালার পাশে তার বিছানা একদল জিন সেখান দিয়ে প্রতিদিন যাতায়াত করে। জিনগুলো তিশাকে কোনোভাবে বিরক্ত করে, আর যার কারণে তিশা চিৎকার করে ওঠে এবং এভাবে চলতে থাকলে তারা তিশার আরও অনেক বড় ক্ষতি করবে। হুজুর তিশাকে পানি পড়া তেল তাবিজ দেয়। কিছুদিন সব ঠিকঠাক চলে, তারপর আবার একই ধরনের সমস্যা দেখা দেয়। তাকে আবার হুজুরের কাছে নিয়ে যাওয়া হলে হুজুর বলে কোনো মৃত ব্যক্তির লাশ দেখতে যাওয়ায় তার তাবিজটি নষ্ট হয়ে গেছে। নতুন করে আবার তাকে তাবিজ দেওয়া হয়। এর কিছুদিন পরে তিশার বিয়ের দিন ঠিক হয়, ভালোভাবে বিয়েও সম্পূর্ণ হয়। এর মধ্যেই তার চিৎকার করে অজ্ঞান হয়ে যাওয়ার ব্যাপারটা ঘটতে থাকে। একদিন তিশা স্বপ্নে দেখে একটা কালো বিড়াল স্বাভাবিকের তুলনায় অনেক বড়, সে ধীরে ধীরে একটি বাচ্চা শিশুতে পরিণত হচ্ছে এবং বলছে, তোমার সন্তান তো আমি, আমাকে কোলে নাও। বাচ্চাটির চেহারা ছিল ভয়ঙ্কর, যা আমি তার বর্ণনায় শুনেছিলাম। এই স্বপ্ন দেখে সে ভয় পেয়ে যায় এবং তার হাজব্যান্ডকে বলে, আমি এমন স্বপ্ন দেখেছি। তার হাজব্যান্ড এটি নিছক একটি স্বপ্ন বলে উড়িয়ে দেয়। এর পরের দিনই তিশা জানতে পারে যে সে প্রেগনেন্ট। এতে সে মোটামুটি শিওর হয়ে যায় যে তার সাথে হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে। সে আবার সেই হুজুরের সাথে যোগাযোগ করে এবং সব কিছু তাকে খুলে বলে। সব কিছু শুনে হুজুর তাকে বলে প্রেগনেন্সির সময়টুকু খুব সাবধানে থাকতে। এরপর একদিন সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি আসলে সে কাপড় তুলে আনার জন্য ছাদে যায়। তার শাশুড়ি তাকে সন্ধ্যায় ছাদে যেতে নিষেধ করলেও তা সে শোনে না। ছাদ থেকে কাপড় তুলে নামার সময় অসাবধানতা বশত সে পড়ে যায় এবং বাচ্চাটি নষ্ট হয়ে যায়। এর কিছুদিন পর সে আবার স্বপ্নে দেখে কালো বিড়ালটি একটি বাচ্চাকে কামড়ে খাচ্ছে। এরপর তার আর বুঝতে বাকি থাকে না যে তার সাথে কি হচ্ছে। সে সিদ্ধান্ত নেয় এমন কিছু করতে হবে যেন এই জিনের দল তার পিছু ছেড়ে দেয়। এরপর সে তার শাশুড়ির সাথে ওই গ্রামের এক কবিরাজের কাছে যায়। কবিরাজ তিশার হাতে একটি আঙ্গুল ধরে তিশার সব সমস্যার কথা নিজেই বলে দেয়। কবিরাজ অনেক চেষ্টার পর জিনদের হাজির করতে সফল হয়। জিনদের জিজ্ঞাসা করা হয় তারা কি চায়, কেন তারা এই মেয়েটার পিছনে পড়ে আছে। জিনদের মধ্যে একজন উত্তর দেয়, একদিন রাতে তারা তিশার রুমের জানালা পাশ দিয়ে যাচ্ছিল। তখন তিশা ধারালো কোনো কিছু জানালা দিয়ে ফেলেছিল, যার ফলে তাদের যাওয়ার সময় সমস্যা তৈরি হয়েছিল। তারা তিশাকে ছাড়বে না। কবিরাজ সব কিছু শুনে তিশাকে বলে, তুমি আরও বড় কোনো কবিরের কাছে যাও, আমি এদের কিছুই করতে পারবো না, এরা অনেক শক্তিশালী। এখনও আমার কাজিন এই সকল সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছে। তার জন্য সবাই দোয়া করবেন সে যেন ভালো থাকে এবং এই সমস্যা থেকে চির মুক্তি পেয়ে যায়।